জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। অর্থ পাচার রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সব হত্যার বিচারের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম অনানুষ্ঠানিক বৈঠক শেষে একথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। দুপুর 12টার দিকে বৈঠক শুরু হয়। প্রায় 4.5 ঘন্টার বৈঠক শেষে বের হয়ে কথা বলেন রিজওয়ানা হাসান। তিনি জানান, আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসার সুব্যবস্থা করা হবে। এছাড়া শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। সাইবার সিকিউরিটি আইনের যে বিধান অপপ্রয়োগের সুযোগ রয়েছে তা বাতিলের বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, শিক্ষার্থী প্রতিনিধিদের বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে কাজ করার সুযোগ পাবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা চলছে। হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে এবং কিভাবে পরিবর্তনটা আনলে এই আইনগুলো আর স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারবে না বা বিরোধী মত দমনে ব্যবহৃত হতে পারবে না, সেটা নিয়েও পরবর্তীতে আলাপ আলোচনা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানও যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে। আপনারা জানেন যে এখনো রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে। সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব, কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে, করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। সকল মন্ত্রণালয়ে আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমাদের সকল মন্ত্রণালয় আমরা যারা দায়িত্বে থাকবো, আমাদের সাথে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন। কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন, এটার কাঠামো কি হবে, এটা আমরা পরবর্তীতে চিন্তা করব। বড় বড় রাজনৈতিক দলগুলোও কিন্তু সেই স্বৈরাচারী ব্যবস্থার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। সেই জায়গায় ছাত্রদের নেতৃত্বেই কিন্তু এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। ছাত্রদের উপর আস্থা রেখে জনগণ রাস্তায় নেমে এসেছে। ছাত্ররা যখন সরকারে এসেছে এবং রাষ্ট্রের সংস্কারের জন্য কথা বলছে, আমরা মনে করি জনগণও সেই জায়গা থেকে এই তরুণ ছাত্রদের উপরে আস্থা রাখবেন এবং এখানে আমরা অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদেরকে মনোনীত করেছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করেছেন। নিজের হাতে রেখেছেন মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা, শিক্ষা, সড়ক সহ 27 মন্ত্রণালয়ের দায়িত্ব। 13 উপদেষ্টাকে দেয়া হয়েছে 14টি মন্ত্রণালয়। এর মধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে সামলাবেন সালেউদ্দিন আহমেদ। আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আসিফ নজরুল। এছাড়া শিল্প মন্ত্রণালয়ে আদিলুর রহমান খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ হোসেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে শারমিন মুর্শিদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এম সাখাওয়াত হোসেন, ধর্ম মন্ত্রণালয়ে ডক্টর আফম খালিদ হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে ফরিদা আখতার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন নূরজাহান বেগম। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আর আসিফ মাহমুদ সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে সময় স্বল্পতার কারণে শপথ নিতে না পারা বাকি 3 উপদেষ্টার শপথ গ্রহণ শেষে তাদের মধ্যে বন্টন করা হবে মন্ত্রণালয়। শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 উপদেষ্টা। সকাল 9:55 প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে অন্যান্য উপদেষ্টারা শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টা সেখানে থাকা শোক বইয়ে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতিও
শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। বেলা 11:20 দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে এ সরকারের আরও 13 উপদেষ্টাদের নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা জানান সবার সহযোগিতা নিয়ে দেশকে এগিয়ে নিতে চান তারা। এখন প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। আমার পরিকল্পনা আগেও যা ছিল এখনো তাই। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারবো। বিশ্ববিদ্যালয়ের যেই অন্যায় অনিয়মগুলো চলে আসছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই আছে। আমরা 5-6 বছর ধরে ক্যাম্পাসে সেইগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে। যেহেতু এখন আমরা সরকারে আছি, আমরা সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেব। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর তাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ এবং ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে ইউর পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বরিল বলেন, গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করা এই সরকারের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। তিনি বলেন, এই সংকটে বাংলাদেশের সুশাসন, গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। নতুন সরকারকে জাতিগত সংঘাত রোধে কাজ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স বার্তায় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ জানান মমতা। নতুন সরকারের হাত ধরে বাংলাদেশে উন্নতি, শান্তি, প্রগতির ধারা অব্যাহত থাকবে এবং সর্বস্তরের মানুষ এতে করে উপকৃত হবেন বলে মনে করেন তিনি। রাজধানী সহ দেশ জুড়ে ট্রাফিক ব্যবস্থার কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। করা হচ্ছে বৃক্ষরোপণ, আঁকা হচ্ছে গ্রাফিতি ও দেয়াল লিখন। রাষ্ট্র সংস্কার করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ছাত্রছাত্রীরা। শহরের অলিগলিতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। এছাড়া সড়ক বিভাজক সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছে শিক্ষার্থীরা। রাষ্ট্র সংস্কার করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ছাত্রছাত্রীরা। আমরা চাই হচ্ছে মূলত সবাই আইন মানুক, আইনের প্রতি শ্রদ্ধা রাখুক, তারপর ট্রাফিক আইন মেনে চলুক। আমি হতেছে আমার আম্মু আব্বুর পারমিশন নিয়ে আজকে এই ট্রাফিক রুলস নিয়ন্ত্রণ করতে আসছি। আমরা চাচ্ছি যে এখনকার দেশের যে অস্থিতিশীল পরিবেশ, এই পরিবেশটাকে স্থিতিশীল করার জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি। আমাদের দেশের গাছের অনেক প্রয়োজনীয়তা আমরা জানি, যেমন আমাদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কোনোটাই আমাদের অনেক বেশি প্রয়োজন। তো এই জিনিসটা আমরা এড়াই যাই নাই, যে আমাদের যতটুকু সম্ভব আমরা পেরেছি, আমাদের টিমদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যারা কোটা আন্দোলনে প্রাণ হারিয়েছেন তাদের রাষ্ট্রীয় বীরের খেতাব দেওয়া হবে। পাশাপাশি এই আন্দোলনে আহতদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শুক্রবার বিকেলে কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণ করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। আহত শিক্ষার্থী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন তারা। প্রতিনিধি দল আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের চেয়ে দেশের অবকাঠামো গুরুত্বপূর্ণ নয়। সুস্থ হওয়ার পর আহতদের চাকরি ও তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে সরকারকে। এই গণ আন্দোলনে, আমাদের গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার ফেসিবাদী সরকারকে পতন করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, বিশেষ করে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে। এবং যারা আহত হয়েছে, আমরা আজকে হসপিটালে যখন গিয়েছি দেখেছি আমাদের
একটা হসপিটালে করুণ একটি চিত্র। আজকে আমরা ঢাকা মেডিকেলে এসেছি, আমাদের সমন্বয়ক টিমের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় অলরেডি যাওয়া শুরু করেছেন এবং যাবেন। আমরা স্পষ্ট করে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের যে ভাইরা যাদের আমরা এতদিন যতটুকু খোঁজ নেওয়া প্রয়োজন ছিল আমরা নিতে পারিনি, আজ থেকে সে ভাইদের দায়িত্ব আমরা নিচ্ছি। সে ভাইদের দায়িত্ব এই রাষ্ট্র নিবে। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। রাজধানী ঢাকার ২৯টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আজ থেকে কাজ শুরু করে পুলিশ সদস্যরা। এদিকে রাজধানীর বাইরেও বিভিন্ন থানায় যোগ দিতে শুরু করেছে পুলিশ সদস্যরা। তবে থানাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ, চকবাজার, পতেঙ্গা সহ কয়েকটি থানায় যোগ দেন পুলিশ সদস্যরা। তবে সেখানে পোশাকে দায়িত্ব পালন এখনও শুরু করেননি তারা। তবে কোতোয়ালি, পাহাড়তলী সহ পুড়ে যাওয়া কয়েকটি থানায় কেউ যোগ দেননি এখনও। কাজে যোগ দিয়েছেন দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর থানার পুলিশ সদস্যরা। বরিশালেও সীমিত আকারে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। এদিকে কর্মবিরতি অব্যাহত রেখেছেন নাটোরের ৭ থানার পুলিশ সদস্য। সেখানে থানা নিরাপত্তা, অস্ত্রধারী আনসার সদস্যদের পাশাপাশি সিভিল পোশাকে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন। জামালপুর জেলা কারাগারে আগুন লাগিয়ে পালানোর চেষ্টার ঘটনায় ৬ বন্দী নিহত হয়েছে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। এ সময় ৪ কারারক্ষী আহত হয়েছেন। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জামালপুর জেলা কারাগারের জেলার আবুল ফাত্তা। এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কারাগারের বন্দীদের বিদ্রোহের ঘটনা ঘটে। এক পর্যায়ে কারাগারের ভিতরে আগুন লাগিয়ে দেয় কয়েদিরা। পরে কারারক্ষীদের ওপর হামলায় তাদের জিম্মির চেষ্টা করে কয়েদিরা। কারাগারে হট্টগোল ও গুলির শব্দ পেয়ে কারাগারের ঠিক পাশেই অস্থায়ী ক্যাম্পে থাকা সেনাবাহিনী এগিয়ে এসে কারাগারের চারপাশ ঘিরে ফেলে। এ সময় সেনা সদস্যরা মাইকিং করে কয়েদিদের শান্ত থাকার আহ্বান জানায়। পরে ১২ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সব কয়েদিদের যার যার সেলে পাঠানো হয়েছে বলে জানায় কারাগার কর্তৃপক্ষ। রাজনৈতিক আশ্রয় চাইবেন না শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশে ফিরে আসবেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে কথা জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে জয় বলেন, পরবর্তী নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। দাবি করেন, বাংলাদেশে এখনও সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী আওয়ামী লীগের। শেখ হাসিনা নির্বাচনে অংশ নেবে কি না তা স্পষ্ট না করলেও প্রয়োজনে তিনি নিজে রাজনীতিতে যোগ দেবেন বলেও জানান। দল ও কর্মীদের বাঁচাতে যা করার সব করবেন বলে উল্লেখ করেন জয়। এর আগে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছিলেন তিনি। শেখ হাসিনাও আপাতত ভারতেই থাকবেন বলেও জানান তার ছেলে। গণ আন্দোলনের মুখে গত সোমবার আকস্মিক পদত্যাগের পর ভারতে পালিয়ে যান সাবেক এই প্রধানমন্ত্রী। এখন চারদিকে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। ৬ বছরের মধ্যে সবচেয়ে পরিষ্কার বাতাস রেকর্ড করেছে বিশ্বের অন্যতম দূষিত নগরী দিল্লি, তাও টানা ৭ মাসের বেশি সময়। ইন্ডিয়া টুডে জানিয়েছে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত সেরা বায়ুমান সূচক রেকর্ড করেছে দিল্লি। বৃহস্পতিবার বেলা ৪টায় ভারতের রাজধানীর নগরীতে বায়ুমান সূচক রেকর্ড করা হয় ৫৩, যা সন্তোষজনক তালিকাভুক্ত। বলা হচ্ছে, দফায় দফায় ভারী বৃষ্টির কারণে বাতাসের মান ভালো হয়েছে। ১ জুন থেকে ১ আগস্ট পর্যন্ত ২ মাসে প্রায় ৫৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দিল্লি। সপ্তাহব্যাপী চলা বর্ণবাদ ও বিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে বিক্ষোভে উত্তপ্ত যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম, ব্রিস্টল এবং লিভারপুল, নিউ ক্যাসেলের মতো গুরুত্বপূর্ণ শহর।
5 শতাধিক উগ্র ডানপন্থী বিক্ষোভকারীকে আটক করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনেছে স্টারমার প্রশাসন। 6000 দাঙ্গা পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে বিক্ষোভকারীদের গলা কেটে নেওয়া উচিত এমন বক্তব্যের জেরে লেবার পার্টির কাউন্সিল সদস্য রিকি জোন্সকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্ণবাদ বিরোধী পাল্টা বিক্ষোভের সময় অনুপস্থিত ছিল উগ্র ডানপন্থীরা। এতে এড়ানো গেছে দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও সংঘর্ষ। শিগগিরই যুক্তরাজ্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা আইনশৃঙ্খলা বাহিনীর। এবার খেলাধুলার খবর। দুটি 4 দিনের ম্যাচ ও 3টি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ এ দল। নতুন সূচি অনুযায়ী আগামী 13ই আগস্ট পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রস্তুতির লক্ষ্যে পাকিস্তান সফরের জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ এ দল। তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাইম হাসানদের সাথে পাকিস্তান সফরে একই সঙ্গে দেশ ছেড়েছেন এ দলের অধিনায়ক এনামুল হক বিজয় সহ মমিনুল হক, মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটাররা। সফরে দুটি 4 দিনের ম্যাচ ও 3টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। 4 দিনের ম্যাচের মধ্যে দিয়ে 13ই আগস্ট শুরু হবে এ দলের প্রথম ম্যাচ। 20 তারিখে শুরু হবে 4 দিনের দ্বিতীয় ম্যাচ। সফরে থাকা 3টি ওয়ানডে যথাক্রমে 26, 27, 30 আগস্ট অনুষ্ঠিত হবে। পাকিস্তান সফর চ্যালেঞ্জিং, তবে তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ। পাকিস্তান সফরে বাংলাদেশ এ দলের সঙ্গে দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয় জাতীয় দলের সফরের আগে এ দলের পাকিস্তান সফরের কারণ। অনেকের জন্য পাকিস্তানের কন্ডিশন নতুন, কিন্তু একজন ক্রিকেটার হিসেবে এই চ্যালেঞ্জ সবাইকে নিতে হয়। বড় দলগুলোর মতো আমরাও ক্রিকেটারদের প্রস্তুতির জন্য বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে চাই, এমনটাই বলছেন তিনি। আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা খেলা সব কিছু নতুনভাবে আমাদেরকে শুরু করতে হয়। যেখানে ন্যাশনাল টিম খেলতে যাবে সেখানে আমাদের এ টিম আগে যাচ্ছে। তো যেটা সাধারণত আমরা দেখছি যে ইন্ডিয়া টিম কিন্তু করে থাকে, যে যখনই যে কোনো দেশে ন্যাশনাল টিম যায় ওরা আগে এ টিমটা পাঠিয়ে দেয়, সো দ্যাট কন্ডিশন বা যার যদি এরকম কেউ থাকে যে প্র্যাকটিস করিয়ে নেওয়ার মতো প্লেয়ার, তো তাদেরকে পাঠায়। তো আমাদের ক্ষেত্রেও আসলে কিছুটা ওরকমই। এবং নতুন কন্ডিশন, অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে। তো যারা আপকামিং তাদের জন্য আসলে প্রত্যেকটা কন্ডিশনে টেস্ট দেওয়াটাই আসলে মেইন নিয়ে আমাদের। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।